মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আক্রমণের পর পুরো মধ্যপ্রাচ্য কিন্তু এখন একটা অচল অবস্থায় পড়ে গেছে এবং সারা বিশ্বের উৎপাদন ব্যবস্থা, খাদ্যপণ্যের মূল্য এবং পরিবহন ব্যবস্থা এর একটা প্রভাব আমরা সচরাচর দেখতে পাচ্ছি। দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য ইরানের আলোচকরা এখনো যুক্তরাষ্ট্রের আলোচকরা পৌঁছানোর পরেও ইসলামাবাদে ইরান আলোচকরা এখনো পৌঁছায়নি। এর মধ্যে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এদিকে হামলার বিষয়ে একটা নতুন তথ্য পাওয়া গেছে যে মার্কিন সাবেক পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তিনি দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে অতিথি হিসেবে আলাপকালে তিনি বলেছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু এর আগে তিনি ওবামাকে বলেছিলেন, বুশ প্রশাসনকে বলেছিলেন, এমনকি বাইডেনকেও বলেছিলেন ইরানে আক্রমণ করার জন্য, কিন্তু তারা কেউ ইরানে আক্রমণ করতে রাজি হয়নি। জন কেরি যুক্তি দেন যে ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ, এই দুই যুদ্ধ থেকে সাধারণত মার্কিন প্রশাসন এবং প্রেসিডেন্টের দুটো শিক্ষা পায়। একটা হচ্ছে যে ভিয়েতনামের এবং ইরাকে যুদ্ধ করার সময় মার্কিন জনগণকে বিভ্রান্ত করা হয়েছিল এবং বিভ্রান্ত করে তাদের ছেলে মেয়েকে যুদ্ধ করার জন্য হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল। দ্য নিউ ইয়র্ক টাইমস এই বিষয়ে প্রতিবেদন করেন এবং তারা বলেন যে কিভাবে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করেছেন। প্রতিবেদনে বলা হয় যে 11ই ফেব্রুয়ারি সিচুয়েশন রুমে, অর্থাৎ যুদ্ধ অবস্থায় যে সিচুয়েশন রুম থাকে যেখান থেকে সম্পূর্ণ আমেরিকা পরিচালিত যুদ্ধগুলো পরিচালনা করা হয়, কন্ট্রোল করা হয়, সেখানে 11ই ফেব্রুয়ারি সিচুয়েশন রুমে যুদ্ধবাজ নেতানিয়াহু যুক্তি দেন যে ইরান এখন শাসন পরিবর্তনের জন্য যথাযথ ঠিক উপযুক্ত সময় রয়েছে। কারণ এখন যদি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে ইরানের যে কোয়ার্সিভ অর্থাৎ শোষণমূলক নীতি, শাসন ব্যবস্থা, এর বিরুদ্ধে সাধারণ জনতা বিদ্রোহ করবে এবং তারা রাস্তায় নেমে আসবে এবং তারা ক্ষমতা থেকে এই অপসারণ করার জন্য খোমিনি রিজমকে বা আইআরজিসি রিজমকে সহায়তা করবে এবং সহজেই ক্ষমতা থেকে এই রিজমকে চেঞ্জ করা যাবে। প্রতিবেদন অনুযায়ী এটা বলা হয় যে ট্রাম্প বলেন যে তার কাছে এটা ভালো মনে হচ্ছে। পরবর্তী সময়ে তিনি ইরানের যৌথ অগ্রাসনের সবুজ সংকেত দেন। জন কেরি বলেন যে নেতানিয়াহুর এই উপস্থানটা ছিল আসলে একটা ভবিষ্যৎবাণী, ফরকাস্টিং। এখানে এটা যে সম্ভব এটার তেমন যুক্তিযুক্ত আলোচনা ছিল না। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন যে আমি ভিয়েতনামের একজন যোদ্ধা হিসেবে বলছি, যেখানে এই ধরনের সিদ্ধান্তগুলো অবশ্য অনেক গুরুত্বপূর্ণ, সেখানে সাধারণ জনগণের কাছে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে কিন্তু মিথ্যা বলা হয়। এবং তিনি বলেন যে ভিয়েতনাম এবং ইরাক যুদ্ধ থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে মার্কিন জনগণের কাছে মিথ্যা বলবেন না এবং মিথ্যা বলে তাদের ছেলে মেয়েদেরকে যুদ্ধে পাঠাবেন না, এবং যদি এটা করেন তার যে একটা একটা ভয়ঙ্কর বিষয় সেটা ইরাক যুদ্ধে দেখা গেছে এবং বর্তমানে ইরান যুদ্ধে দেখা যাচ্ছে। জন কেরির এই ভিডিও ক্লিপটি আবার ইরানের প্রেস টিভি শেয়ার করেছে এবং তারাও বলছে যে এর আগে মার্কিন প্রেসিডেন্ট বুশ, বাইডেন, ওবামাকেও ইরানে আক্রমণ করতে রাজি হননি। এবং নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিদিন একটা পর্যায়ে বলা আছে যে এবং মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসেও উল্লেখ করা হয়েছে গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সময় ইরানের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং ফোনে আলাপকালে ভ্যান্স ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর যে অতিরিক্ত আশাবাদী তার এইসব বক্তব্যের কড়া সমালোচনা করেন এবং নাম প্রকাশকের অনিচ্ছুক একজন কর্মকর্তা এক্সিওস গণমাধ্যমকে বলেন যুদ্ধের আগে নেতানিয়াহু প্রেসিডেন্টের কাছে বিষয়টি সহজভাবে তুলে ধরেন। তিনি দাবি করেছিলেন যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন হওয়া অনেক বেশি সম্ভব, কারণ ইরানের যে জনগণ স্বয়ং তারাই হচ্ছে এই শাসন ব্যবস্থার বিরোধী। কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনেক বাস্তববাদী ছিলেন, তিনি সতর্ক ছিলেন, যে কারণে আমরা দেখি যে জেডি ভ্যান্সকে যুদ্ধবিরতির প্রাথমিক আলোচনায় কিন্তু নিয়ে আসা হয়নি, যেখানে স্টিভ উইটকফ এবং জেরাল্ড কুশনার অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট জামাতার অংশগ্রহণটা ছিল অনেক বেশি। অন্যদিকে যেটি আরেকটি বিষয় যেটা জানা যাচ্ছে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে সেটা হচ্ছে যে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর জন্য কোড ব্যবহারের চেষ্টা করেছিলেন, কিন্তু সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের তিনি বাধার মুখে পড়েন এবং সাবেক বিশ্লেষক সিএর একজন বিশ্লেষক লরি জনসন এমন একটা বিস্ফোরক দাবি করেন এবং
তার জাজিং ফ্রিডম নামক একটা পডকাস্টে তিনি যখন এই দাবিগুলো করেন, তখন এটা একটা ভাইরাল হয় এবং এই আমেরিকার রাজনৈতিক মহলে সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়। হোয়াইট হাউসে আয়োজিত একটা জরুরি বৈঠকে ট্রাম্প পারমাণবিক হামলা চালানোর জের ধরলে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যানি কেন সরাসরি তার বিরোধিতা করেন। এবং বিরোধিতা করার কারণ কি? জেনারেল ভাষ্যমতে যে তিনি প্রেসিডেন্টকে না বলে দেন এবং সামরিক প্রধান হিসেবে তিনি বিশেষ অধিকার প্রয়োগ করেন। এবং এটাও এখন প্রকাশ পাচ্ছে যে জেনারেল ড্যান কেইনের ভাষ্যমত বা মতামত দিয়ে যেটা বলা হচ্ছে যে ইরান যুদ্ধ আসলে জয়লাভ করা আমেরিকার পক্ষে সম্ভব ছিল, তা কিন্তু সত্য না, এবং তিনি কিন্তু এই ধরনের দাবি করেননি। পত্রিকাটি বলছে যে ট্রাম্প যে শুধুই এই বিষয়টা করেছে তা নয়, এই অতি সম্প্রতি ইরান থেকে বৈমানিক উদ্ধার করার সময় অর্থাৎ পাইলট উদ্ধার করার সময় সিচুয়েশন রুমের ট্রাম্পের অবস্থা এতটাই বেগতিক ছিল যে তিনি এতটাই উত্তেজিত ছিলেন যে সামরিক কর্মকর্তারা পরিকল্পনা করে তাকে সিচুয়েশন রুম থেকে দূরে রাখতে বাধ্য হয় এবং সামরিক কর্মকর্তারা তার হস্তক্ষেপ সীমিত করার সিদ্ধান্ত নেয় যাতে করে এই যে বৈমানিক এবং পাইলট উদ্ধার করার যে প্রক্রিয়াটা এটা যেন সহজতরভাবে সম্পন্ন করা হয় এবং কোনো বিঘ্ন না ঘটে। এবং এখন যদি আমরা এই পরিস্থিতির আলোচনা করি যে ট্রাম্পের পারমাণবিক বোমা হামলা করতে চাওয়া, যদিও এটা এখন প্রমাণ করা সম্ভব না, আবার হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের ঘাড়ে বন্দুক রেখে বারবার ইরানে আক্রমণ করার প্রবণতা, এটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে এই যুদ্ধটা আসলে কোনোভাবেই একটা পরাশক্তি হিসেবে মার্কিনীদের না, এই যুদ্ধটা মার্কিনীদের উপর মার্কিন জনগণের ট্যাক্সের টাকায় মার্কিন জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যুদ্ধের মাধ্যমে ব্যক্তিগতভাবে রাজনৈতিক ক্যারিয়ার নিরাপদ করার জন্য নেতানিয়াহু এই পরিস্থিতি সৃষ্টি করেছে এবং ফলে দেখা যাচ্ছে যে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের উপর মানসিক চাপটা একটা ব্যাপক আকার ধারণ করেছে এবং দেখা যাচ্ছে যে তিনি একাধিকবার টুইট করছেন এবং প্রথম টুইটের সাথে দ্বিতীয় টুইট কয়েক ঘন্টার আগের টুইটের হচ্ছে কোনো মিল নেই এবং ফলশ্রুতিতে আন্তর্জাতিক পর্যায়ে যে আলোচনায় যে গুরুত্বটা পাওয়ার কথা মার্কিন আলোচকদের বা কূটনীতিকদের, সেই গুরুত্বটা তারা হারাচ্ছে।